দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্যার, আপনাকে স্বাগত। 1971 সালের 26শে মার্চ আপনি তখন কোথায় ছিলেন, কোন প্রেক্ষিতে, কখন, কিভাবে আপনি এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন? 71 টেলিভিশনের শ্রোতা এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিজয়ের মাসে আমি প্রথমেই স্মরণ করছি যে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের স্মরণ করছি। সেই স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার ঘোষণা করেছিলেন তৎকালের মেজর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম। তাকে আমি সেই সময় উচ্চশিক্ষার্থে বিলাতে অবস্থান করছিলাম, লন্ডনে। এবং আমরা এই 26শে মার্চের আগে থেকেই কিন্তু সেখানে আমরা যারা সক্রিয় এবং সচেতন ব্যক্তি ছিলাম, শুধু ছাত্র নয়, অন্যান্য পেশারও আমরা কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা মিলিত হয়েছি বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলোকে বিশ্লেষণ করার জন্য। বাংলাদেশে যে 7ই মার্চের যে বিশাল সমাবেশ হয়েছে সেটার সাথে আমরা তাল মিলিয়ে আমরা লন্ডনে হাইড পার্ক স্পিকার্স কর্নারে একটা বিশাল সমাবেশ করেছিলাম এবং তৎক্ষণাৎ একটা মিছিল বের করেছিলাম অক্সফোর্ড স্ট্রিটের উপর দিয়ে। সেই মিছিলটি গিয়ে ট্রাফালগার স্কোয়ারে শেষ হয়েছিল। আমি এই কথাটা বললাম এই জন্য যে লন্ডনে যারা আমরা বসবাস করছিলাম তারা মনে করছিলাম যে 7ই মার্চই স্বাধীনতা ঘোষণা হবে, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা কিন্তু সেখানে ওই সমাবেশে হাইড পার্ক স্পিকার্স কর্নারে আমরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলাম। 7ই মার্চই আমরা পাকিস্তানের তৎকালীন যে এমবেসি ছিল সেই দূতাবাসে পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে আমরা পুড়িয়ে ফেলেছিলাম। অতএব 7ই মার্চের পরের থেকে আমাদের বাঙালিদের সাথে, বাংলাদেশিদের সাথে পাকিস্তানের এমবেসির বা দূতাবাসের কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, তারপরে যখন দেখা গেল যে বাংলাদেশ থেকে স্বাধীনতা ঘোষণা হয়নি, তখন আমরা সেখানে আর অগ্রসর না হয়ে আমরা কিছুদিন আমরা চুপচাপ থাকলাম। এরপরেই আমরা জানতে পারলাম যে অগ্রসর হচ্ছে, এবং 26শে মার্চ এই স্বাধীনতা ঘোষণার খবর পেয়ে আমরা যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ নামে পরিষদ করলাম, এবং সেখানে আমরা 3 জন আহ্বায়ক ছিলাম। সেই 3 জনের মধ্যে একজন ছিলেন AJM মাহমুদ হোসেন, আরেকজন হলাম আমি, এবং তৃতীয় ব্যক্তি ছিলেন AKM নজরুল ইসলাম। এই সময়টায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি জেনেভা থেকে লন্ডনে যান, এবং এটি খবর পেয়ে আমরা ওনার সাথে দেখা করে এই আন্দোলনে, এই মুক্তিযুদ্ধের সংগঠনের বিষয়ে তাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাই। সেখানে তিনি কিছুদিন চিন্তা করে এরপরে তিনি এই আন্দোলনে যোগ দেন। এরপরে আমরা সকল সংগঠনকে মিলিয়ে আমরা একটি স্টিয়ারিং কমিটি করি। সেই স্টিয়ারিং কমিটির প্রধান হিসাবে আবু সাইদ চৌধুরী সাহেব প্রধান ছিলেন। এদিকে বাংলাদেশের যে প্রবাসী সরকার ছিল সেই সরকারও আবু সাইদ চৌধুরীকে বিদেশে প্রতিনিধি হিসাবে, এই আন্দোলনের মুক্তিযুদ্ধের প্রতিনিধি হিসাবে তাকে নিয়োগদান করেন। এবং এইভাবে আমরা ব্রিটেনে, ইউরোপে এবং আমেরিকায় আমরা কাজ করি। লন্ডনে আপনি যে এলাকায় ছিলেন সেখানে আপনি ব্রিটিশ সরকারের একজনকে পেয়েছিলেন, যাকে বাঙালি মন্ত্রী হিসেবে আপনারা বলতেন। প্রায় সপ্তাহে আপনারা তার কাছে যেতেন। কি কি দাবি নিয়ে? প্রথম দিক থেকেই আমাদের যারা বাঙালি অধ্যুষিত এলাকায় এমপি ছিল তাদের সাথে যোগাযোগ করেছে। তার মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন মিস্টার পিটার শোর। লেবার পার্টির এই পিটার শোর সাহেব মন্ত্রী ছিলেন, তো ওনার ভালো ইনফ্লুয়েন্স। ওনার সাথে আমরা প্রথম যোগাযোগ করি এবং দীর্ঘ বৈঠক করে ওনাকে আমরা
কনভিন্স করতে পেরেছি যে বাংলাদেশ ডিজার্ভস ইন্ডিপেন্ডেন্স। এরপর থেকে ওনার মাধ্যমে শুরু হলো আমাদের বিভিন্ন জনের সাথে যোগাযোগ। এরপরে আরও অনেক এমপি, একজন থেকে শুরু করে আমরা 252 জন পর্যন্ত আমাদের বাংলাদেশের পক্ষে স্বাক্ষর দিয়ে পার্লামেন্টে বিল উত্থাপন করেছে। এই রকমের রেকর্ড আমাদের কাছে আছে। তো যাই হোক, আমরা শুধু এমপিদেরকে না, সংবাদপত্রের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে, সাংবাদিকদের সাথে, এডিটরদের সাথে আমরা আলাপ করেছি। বিভিন্ন এমবেসির অ্যাম্বাসেডরদের সাথে গিয়ে আমরা আলাপ করেছি। ব্রিটেনে তখন কনজারভেটিভ পার্টি পাওয়ারে, কিন্তু আমরা দেখেছি কনজারভেটিভ পার্টি আমাদেরকে সহযোগিতা করেছে। লন্ডনে তো ছিল মুক্তিযুদ্ধের আন্তর্জাতিকভাবে সংগঠিত করার একটি কেন্দ্র। সেখান থেকে আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ আপনারা এই কাজগুলো করার ক্ষেত্রে প্রথম দিকে কিভাবে করতেন এবং কোনো জায়গায় সংকট হতো কিনা? আমরা লন্ডনে মিশন প্রতিষ্ঠা করেছি, যেটা একদমই মনে করা হতো যে ইম্পসিবল। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা মিশন প্রতিষ্ঠা করব। তখনও তো বাংলাদেশ স্বাধীন হয়নি। স্বাধীন হয় নাই, যে জন্যে বললাম যে সেই সময় কনজারভেটিভ পার্টি পাওয়ারে আমাদের এই ধরনের কাজে তারা সমর্থন করার কথা না। তারা পর্যন্ত রাজি হইল যে তোমরা করবা, অ্যাজ ইফ উই ডু নট নো। আমরা জানি যে পাকিস্তান থেকে আমাদের উপরে ভীষণ প্রেশার দেবে, আমরা শুধু বলবো জানি না, এবং তারা সেইভাবে আমাদেরকে অ্যালাউ করেছে। আমরা একদম লন্ডনের কেন্দ্রীয় জায়গায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বাংলাদেশ মিশন প্রতিষ্ঠা করেছি। মুক্তিযুদ্ধের সময় সেখানে একটি মিশন স্থাপন করা এবং সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ানো, এবং সেই মিশনে আবু সাঈদ চৌধুরী সাহেব হলো প্রধান, এবং প্রায় 3 জন বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর বাঙালি ছিল। তারা পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ করে লন্ডনে চলে আসছিল, তাদেরকে সেখানে আমরা বসিয়েছি। ডিপ্লোম্যাটিক একটি অফিস যা করতে হয় তা তারা করেছে। সেখানে আমাদের 3rd সেক্রেটারি ছিল, 2nd সেক্রেটারি ছিল, 1st সেক্রেটারি ছিল, কাউন্সিলর ছিল, অ্যাম্বাসেডর ছিল 3 জন। একটা দেশের মুক্তিযুদ্ধকে সারা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য, তার পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য আমরা এরই মধ্যে 3টি বই, ছোট ছোট বই ছাপিয়েছি। হোয়াই বাংলাদেশ, ডিসপ্যারিটি বিটুইন পিস পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এই নামে এইভাবে আমরা 3টি বই প্রকাশ করে ওই 3টি বই দিয়ে আমরা শুরু করতাম যে দেখেন আপনি আমরা কেন মুক্তিযুদ্ধ করছি, কেন আমরা স্বাধীনতা চাচ্ছি। প্রথম দিকে আমাদের খুব কষ্ট হতো বোঝাতে, কারণ এর আগে নাইজেরিয়ায় একটা ঘটনা ঘটেছে। নাইজেরিয়ায় একটি অংশ, খ্রিস্টান একটি অংশ স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু নাইজেরিয়া আমাদের মতো সেপারেটেড কোনো কান্ট্রি ছিল না, কন্টিনিউয়াস ল্যান্ড। সেখানে যে বিয়াফ্রা মুভমেন্ট ফেল করেছে, তাই ওই মুভমেন্টকে স্বাধীনতার মুভমেন্ট না বলে ওয়েস্টার্ন কান্ট্রি এবং সবাই এটাকে সেপারেশনিস্ট মুভমেন্ট বলে আখ্যায়িত করলো। এরপরে যখন আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে স্বাধীনতার জন্য, আমরা কিন্তু প্রথম দিকে অনেককে বুঝাতে পারি নাই। তারা ওই বিয়াফ্রার বিষয়টি আমাদের কাছে এক্সাম্পল হিসাবে বলতো যে তোমরা যে সেপারেশনিস্ট আন্দোলন করছো, বিয়াফ্রা তো ফেল করছে। তখন আমরা যখন আমাদের ম্যাপটা দেখাতাম, বহু এমপি আমাদেরকে বলেছে যে এই ম্যাপটা এইভাবে করলো কীভাবে। তাই বললাম, আমরা বলতাম তখন যে এটা তো আপনাদের পূর্বপুরুষরা করেছে। তখন তারা খুব লজ্জিত হইতো যে এইভাবে কিভাবে 2টা ল্যান্ডকে একসাথে করে এত দূরত্বে একটা দেশ হিসাবে হয়। যাই হোক, এই ম্যাপটা দেখে অনেকে তখন আমাদের সাথে কথা বলা শুরু করতো। তারপরে আমরা ডিসপ্যারিটি কী ছিল তখন, বৈষম্য, সেই স্ট্যাটিস্টিক্সগুলো ধরলে পরে তারা অনেকখানি কনভিন্স হতো যে হ্যাঁ, তাইলে তোমাদের স্বাধীনতা দরকার। প্রবাসে আপনারা কি করেছেন, দেশে মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, সেক্টর কমান্ডার সহ প্রবাসী সরকার কারো কোথাও নাম ছিল না। গত 15 বছরে যেটা করেছে, এর আগে স্বাধীনতার পরে 3.5 বছর যা করেছে, এই
আওয়ামী লীগ তারা কিন্তু ক্ষমতার জন্য অন্ধ হয়ে ওই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, প্রথমেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলতো তারাই করেছে, এবং সেই জন্য এদেশের মানুষ কিন্তু এটার প্রতিকার করেছে। তারপরে আবার ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার একটি পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে সেই সিপাহী জনতার বিপ্লবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বসিয়ে এদেশে অনেক পরিবর্তন, যেমন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, এমনিভাবে জাতিসত্তার পরিচয় বাংলাদেশি, আরও অনেক কিছু আছে। তারপরে আবার জিয়াউর রহমানকে হত্যা করার পরে আবার বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবার এরশাদ বিরোধী আন্দোলন হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কিন্তু এরশাদ পতন হয়। আবার দেখা গেল যে গত 15 বছর যাবৎ এইভাবে গণতন্ত্রকে হরণ করে একনায়কত্ব প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকে থাকার জন্য লুটপাট থেকে শুরু করে হত্যা, গুম, এগুলো আবার চলে। এই দেশের জনগণই, এই ছাত্র জনতাই কিন্তু আবার একটি গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটায়। যদি আমাদের ভোট দিয়ে সরকার পরিবর্তনের সুযোগ আপনারা না রাখেন, তাইলে কিন্তু আমরা আন্দোলন করে, অভ্যুত্থান করে আপনাদেরকে বিদায় করতে পারি। সেটা এরশাদকেও বিদায় করেছে, শেখ হাসিনাকেও বিদায় করলো। মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, দেশ স্বাধীন হয়েছে, দেশে ফিরেছেন, এখন আপনার বয়স ৭৮ বছর। মন্ত্রী ছিলেন, রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামের জ্যেষ্ঠ সদস্য আপনি। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় জনগণের ভোটে, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, মূল আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে আপনার কী ধরনের ভূমিকা থাকবে? জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, আমরা যখনই ক্ষমতায় গেছি তখন কিন্তু ওই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন। আর মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের চিন্তা চেতনারই বহিঃপ্রকাশ। আমরা যে ইতিপূর্বে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছি, ওইটাও কি? ওই প্রস্তাবের মধ্যে সেটা লেখা আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, এবং আমাদের প্রণীত প্রথম হইল ২৭ দফা, যেই ২৭ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়েস্টিন হোটেলে এটা, এবং আমি এটার বিস্তারিত উপস্থাপক। এবং সেই সময় আমরা ঘোষণা করেছিলাম যে অন্যান্য দলগুলো যদি এর থেকেও কোনো নতুন পরামর্শ থাকে আমাদেরকে দিতে পারেন। সেটা থেকে এখন ৩১ দফা হয়েছে। আমরা এই দেশের জনগণের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করব, এবং আমার বিশ্বাস যে দেশের মানুষের চিন্তা চেতনা সাথে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা অভিন্ন। বিজয়ের মাসে ৭১ টেলিভিশনের বিশেষ আয়োজন রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। স্যার, আপনার যদি কিছু বলার থাকে তরুণ প্রজন্ম। ধন্যবাদ। প্রথম হচ্ছে আমার ৭১ টেলিভিশনের জন্য আমার আহ্বান যে নামটার সাথে সম্পর্ক রেখে যেন ৭১ টেলিভিশন ভবিষ্যতে ভূমিকা রাখে এদেশের বাংলাদেশের মানুষের জন্য। আর বর্তমান প্রজন্মের কাছে আমার আহ্বান, মানুষ মাত্রই অনেক সময় ইমোশনাল হয়, ভাবাবেগ দ্বারা প্রভাবিত হয়, যে ভাবাবেগে আপ্লুত না হয়ে বাস্তব অবস্থার বিবেচনায় যেন বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের অবদান রাখে। ধন্যবাদ।